আরে বাহ, তোমরা তো দেখছি সবাই এখানেই আছো। যাক, ভালোই হলো, আমার আর কষ্ট করে কাউকে ডাকতে হলো না। তখনই অয়ন আয়াসের সামনে এসে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, আয়াস, তুই নেশা করেছিস? তুই তো আগে কখনো নেশা... বাকি কথা আর শেষ করতে পারেনি অয়ন। তার আগে আয়াস ওর ঠোঁটে এক আঙ্গুল রেখে চুপ করিয়ে দিয়েছে। কোনো কথা না, যা পেছনে যা। দেখছিস না সবাই যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে, তুইও যা ওদের পাশে দাঁড়িয়ে থাক। আজ কেউ কিচ্ছু বলবে না, আজ শুধু আমি বলবো আর বাকিরা শুনবে। গট ইট? যা, হাট, পিছনে হাট। বলতে বলতে আয়াস অয়নকে বুকে ধাক্কা দিয়ে আবারও আগের জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। সবাই যেন আয়াসকে এই অবস্থা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অয়নও আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আয়াস বারকেক মাথাটা দুদিকে ছেড়ে এবার ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ কিছু সময় ঈশার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে বলল, কংগ্রাচুলেশনস ঈশা। আসলে তখন তাড়াহুড়ায় তোকে কংগ্রেটস জানাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন জানাচ্ছি। কিছু মনে করিস না কেমন? আয়াস, তুই আজকের মতো একটা দিনে নেশা করে বাড়ি ফিরেছিস? জানিস আমরা সবাই কতটা টেনশন করছিলাম। আচ্ছা, তুই তো আগে কোনোদিন নেশা করিসনি, তাহলে আজ কেন নেশা করতে হলো তোর? আজ তোদের বাসর, আর তুই কি না আজকেই নেশা করে বাড়ি ফিরলি, তাও রাত 11টায়। আমার ভাবতেই অবাক লাগছে তুই এমন একটা কাজ করেছিস। ভাগ্যিস মেহমানরা সব চলে গিয়েছিল, নয়তো সবাই দেখলে কি ভাবতো। আয়াস, আমি কিন্তু তোর থেকে এটা আশা করিনি। আনিশা বেগমের কথাগুলো শুনে আয়াস সশব্দে হাসলো। হাসতে হাসতে আনিশা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো সে। তাচ্ছিল্য হেসে বলল, ছোট মা, তুমি এই কথা বলছো? তুমি জানতে চাইছো আমি আজকের মতো একটা দিনের নেশা কেন করেছি? হাসালে আমায়। মনে আছে কাল রাতের কথা? সাথে সাথে আনিশা বেগমের কাল রাতের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। রাত তখন 3টা। সবাই একটু আগে হলুদের অনুষ্ঠান শেষ করে ঘুমিয়েছে। আনিশা বেগমও শুতে যাচ্ছিলেন, তখনই দরজায় টোকা পড়ল। সাথে আয়েশের কথা ভেসে আসলো। আনিশা বেগম কিছুটা অবাক হলেন। সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু আয়েশ না ঘুমিয়ে ওনাকে ডাকছে কেন? আনিশা বেগম এক নজর স্বামীর দিকে তাকালেন। হাসান মাহমুদ ঘুমিয়ে পড়েছেন। আনিশা বেগম ধীর পায়ে হেঁটে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই বিধ্বস্ত আয়েশকে চোখে পড়ল ওনার। অবাক হলেন উনি, অবাক কণ্ঠে বললেন, ছোট মা, আমি, দরজাটা একটু খুলো। আয়াস, তোর এই অবস্থা কেন? আর তাছাড়া সকাল সকাল উঠতে হবে আমার, না ঘুমিয়ে আমাকে ডাকছিস কেন? চাচ্ছু ঘুমিয়েছে? হ্যাঁ, কি হয়েছে, কিছু বলবি? হুম, আমার সাথে একটু ছাদে যাবে? তোমার সাথে কিছু কথা ছিল। আরে কি বলবি এখানে বল, ছাদে যেতে হবে কেন? তুই বল, সমস্যা নেই, কেউ শুনবে না, সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ছাদে না যাও, আমার রুমে তো যেতে প্রবলেম নেই, আমার রুমে চলো। আনিশা বেগম আর কিছু বললেন না। আয়েশের পেছন পেছন আয়েশের রুমে চলে আসলেন। এবার বল, কি বলবি? বিছানায় বসে কথাটা বললেন আনিশা বেগম। আয়েশ ক্ষণকাল চুপ থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে আচমকা আনিশা বেগমের পায়ের কাছে গিয়ে বসলো। খানিক সময় নিয়ে আনিশা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বলল, ছোট মা, প্লিজ তুমি ফারহা আর আমার বিয়েটা ক্যান্সেল করে দাও। আয়েশের কথা শুনে আনিশা বেগম বেশ অবাক হলেন। যে কিনা নিজে বিয়ের জন্য বলছি, ওরা এখন সেই কিনা বলছে বিয়েটা ক্যান্সেল করে দাও। বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি, যে চাইলেও সব আয়োজন করলো আবার চাইলেও সব ভেঙে দিল? আয়াস, তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস এসব? রাত পোহালাই বিয়ে, আর তুই মাঝ রাতে এসে আমাকে বলছিস বিয়ে ক্যান্সেল করতে? তুই নিজেই তো বললি বিয়ের কথা, তাহলে এখন আবার ক্যান্সেল করতে বলছিস কেন? হ্যাঁ, আমি মানছি আমি নিজের বিয়ের জন্য বলেছিলাম, কিন্তু সেটা আমি ঈশার সাথে রাগ করে বলেছিলাম। দেখতে চেয়েছিলাম ওর রিয়ানকে ভালোবাসে নাকি আমাকে। আর এই কয়েকদিনে এটা বুঝে গিয়েছি যে ঈশার সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই, আর না কখনো ছিল। ঈশা শুধু আমাকেই ভালোবাসে। আমি ঈশাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ছোটো মা, প্লিজ তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। তারপরেও প্লিজ আমাকে ঈশার থেকে আলাদা করো না, ও আমাকে ছাড়া মরেই যাবে। আর আমি তো ওকে কতটা ভালোবাসি সেটা আর কেউ না জানুক, তুমি তো জানো। পাগড়িটা বিয়ের কথাবার্তা হওয়ার পর থেকে সারাক্ষণ শুধু কাঁদতে থাকে। চোখ মুখের কি অবস্থা করেছে দেখেছো একবার? এভাবে চলতে থাকলে ও ডিপ্রেশনে চলে যাবে। প্লিজ আমাদেরকে আলাদা করে দিও না, অন্তত আমার জন্য না হোক, ঈশার জন্য অ্যাটলিস্ট তুমি এটা করো। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আয়াস, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু এখন তো সব হাতের বাইরে চলে গিয়েছে। আর তাছাড়া ভাইয়া, ফারহার আব্বু জানলে আমাকে বকবে। আমি এটা করতে পারবো না। তোর আগে এসব ভাবা উচিত ছিল। ঈশার সাথে রাগ করেছিস ভালো কথা, তাই বলে রাগের বশে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবি? আমি মনে করেছিলাম হয়তো ঈশার বাচ্চামোগুলো দেখতে দেখতে টলারেট করতে করতে তুই বিরক্ত হয়ে গেছিস, আর তাই ফারহাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু এখন জানতে পারলাম যে তুই ঈশার থেকে প্রতিশোধ নিতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিস।
আমার মেয়েটার অপরাধ কি ছিল বলবি একবার? তোকেও নিজের থেকে বেশি ভরসা করত, আর তুই কিনা ওর থেকে প্রতিশোধ নিতে। আয়াস, আমি কিন্তু তোর থেকে এটা আশা করিনি। ছোট মা, তুমি ভুল বুঝছো। আমি ঈশার থেকে প্রতিশোধ নিতে নয়, আমি জাস্ট... তুই জাস্ট কি? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা না থাকলে তুই কি এমন করতে পারতিস? তুই নিজেই বলছিস যে বিয়ের কথাবার্তা হওয়ার পর থেকে ও সারাক্ষণ কাঁদতে থাকে। যদি তোর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই থাকতো, তাহলে তুই কি কখনোই পারতিস না বিয়েটা ক্যান্সেল করতে? কালকেই বিয়ে, আর আজকেই কেন এসে বলছিস যে তুই বিয়েটা করতে পারবি না? বিয়েটা যেন ক্যান্সেল করে দি। বিয়ে কি কোনো ছেলে খেলা? যদি এতটুকুতেই এসে বিয়েটা ভেঙে যায়, বুঝতে পারছিস ফারহা কতটা কষ্ট পাবে? আমাদের দুই পরিবারের কতটা মানহানি হবে? ভাইয়া তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবে। আমি পারবো না বিয়ে ক্যান্সেল করতে। ছোট মা, তুমি প্লিজ শান্ত হয়ে আগে আমার কথাটা শোনো। আচ্ছা যাও, বিয়েটা ক্যান্সেল করতে হবে না। তুমি শুধু আমি যেটা বলবো সেটা করলেই হবে। এতে কোনো পরিবারের মানহানি হবে না, আর কেউ মনে কষ্টও পাবে না, এমনকি ফারহাও না। একবার বলেছিস বিয়েটা ক্যান্সেল করে দাও, আবার বলছিস বিয়েটা ক্যান্সেল করতে হবে না। তুই করতে চাস কি বলতো? বিয়েটা ঠিকই হবে, শুধু পাত্রপাত্রী চেঞ্জ হবে। মানে হলো দেখো, আমার সাথে ফারহার বিয়ের কথা ছিল আর অয়নের সাথে ঈশার বিয়ের কথা ছিল, তাই না? এখন শুধু এখানে একটু পরিবর্তন করে দিলে হবে। অয়নের সাথে ফারহার বিয়ে হবে আর আমার সাথে ঈশার। প্রয়োজনে কথাটা আমাদের মধ্যেই থাকবে, বিয়ের পর না হয় সবাই জানুক, তখন জানলে তো আর সমস্যা নেই। আয়াস, তুই কি পাগল হয়ে গেছিস? অয়ন ঈশাকে বিয়ে করবে বলেছে, ফারহাকে নয়। আমরা না হয় গোপনে ওদের বিয়েটা দিয়ে দিলাম, কিন্তু ওরা কি সুখে থাকবে? ছোট মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি যা বলছি একদম ঠিক বলছি। অয়ন বা ফারহা, ওরা কেউ এটা নিয়ে আপত্তি করবে না, কারণ আমি জানি অয়ন ফারহাকে ভালোবাসে আর ফারহাও অয়নকে ভালোবাসে। আয়েশের কথা শুনে আনিশা বেগম আচমকায় জোরে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, আয়াস, তুই আমাকে হাসালি। অয়ন যদি ফারহাকে ভালোবাসে, তাহলে ও ঈশাকে বিয়ে করতে রাজি হবে কেন? উল্টো ওর তো তোকে বোঝানোর কথা যাতে তুই ফারহাকে বিয়ে না করিস। ও কি এইরকম কিছু করেছে? না, করেনি, কিন্তু আমি জানি ওরা একে অপরকে ভালোবাসে। আচ্ছা, ভালো হয়েছে। এখন আর কিচ্ছু করার নেই। ভালোবাসলেও আর না বাসলেও যা, শুয়ে পড়, আমিও রুমে যাচ্ছি। ছোট মা, মনে পড়েছে কাল রাতের কথা, নাকি আমি মনে করিয়ে দিব? আনিশা বেগমকে কিছু বলার আগেই আয়েশ আবারও বলতে শুরু করলো, আচ্ছা ছোট মা, আমি তো তোমাকে নিজের মায়ের মতো ভাবতাম, তাহলে তুমি আমাকে নিজের ছেলে ভাবতে পারোনি কেন? ভাবতাম পৃথিবীতে আমার মা ছাড়া অন্য কেউ যদি আমাকে বুঝে, তাহলে সেটা তুমি। কিন্তু আমি ভুল ছিলাম, তুমিও আমায় বুঝলে না। হ্যাঁ মানছি, আমি ঈশার সাথে রাগ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। বলেছি ঈশাকে নয়, আমি অন্য কাউকে বিয়ে করব, হোক সেটা ফারহা। মনে করেছিলাম তুমি হয়তো আমার রাগটা বুঝতে পারবে, আমাকে বোঝাবে যাতে আমি এরকম কিছু না করি, কিন্তু তুমি সেটা না করে সোজা বিয়ের আসরে বসিয়ে দিলে আমায়। কেন ছোট মা, কেন? আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে আমি ঈশাকে কতটা ভালোবাসি। তারপরেও তুমি কি করে পারলে আমার সাথে ফারহার বিয়ে দিতে? একবারও ভাবলে না যে আমি কতটা কষ্ট পাবো? এতটা স্বার্থপর না হলেও কিন্তু পারতে। আই হেট ইউ ছোট মা, আই হেট ইউ। আয়াস, তুই কি বলছিস? মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস? অয়নের কথায় আয়েশ এবার অয়নের দিকে ঘুরে তাকালো। তাচ্ছিল্য হেসে এলোমেলো পায়ে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো অনতিবিলম্বে। তাচ্ছিল্য হেসে বলল, ও, এখন ছোট মাকে কিছু বলছি দেখে তোর গায়ে লাগছে তাই না? অবশ্য লাগারই কথা, এখন তো তুই আবার ছোট মার মেয়ের জামাই, শাশুড়িকে কিছু বললে গায়ে তো লাগবেই। আচ্ছা অয়ন, তুই আমাকে একটা কথা বলতো, তোর জন্য আমি কি করিনি? তোকে কখনো মামাতো ভাই মনে করিনি, সবসময় নিজের ভাই মনে করতাম। তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? তুই তো সব জানতিস, তারপরেও কি করে এমন বিশ্বাসঘাতকতা করলি বলবি? তুই ভুল ভাবছিস আয়াস, আমি তোর সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করি নাই। আয়েশ আবারও তাচ্ছিল্য হাসলো, তবে এবারে হাসিটা একটু জোরেই ছিল। তাই নাকি রে? তাহলে কাল রাতে আমি যখন অঝরে কেঁদেছিলাম তখন বলিসনি কেন? আয়াস, তুই কাঁদিস না, আমি কিছু একটা করব, আমি তোর ঈশাকে বিয়ে করব না, তোর ঈশা তোরই থাকবে, একবারও বলেছিলিস সেটা? অয়ন বিছানায় শুয়ে ঘুম আসার চেষ্টা করছিল, তখনই আয়েশ ওর রুমে আসে। আর একটু পর সকাল হয়ে যাবে দেখে অয়ন দরজা বন্ধ করেনি, তাই আয়েশও নির্দ্বিধায় দরজা ঠেলে অয়নের রুমে প্রবেশ করে। আসলে আনিশা বেগমকে বলে যখন আয়েশ কোনো উপায়ন্তর পায়নি, তখন ওর কেন যেন মনে হয়েছে অয়নই একমাত্র সবকিছু ঠিক করতে পারবে।
অয়ন, কিরে ঘুমিয়ে পড়েছিস নাকি? হঠাৎই আয়েশের কণ্ঠ পেয়ে অয়ন চমকে পেছন ফিরে তাকালো। এই সময় আয়েশকে নিজের রুমে দেখে অবাক হয়ে উঠল, বসে বলল, আয়াস, তুই এই সময় এখানে? তোর সাথে কিছু কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, বস তাহলে। আয়েশ বিছানায় গিয়ে বসলো। অয়ন কিছু একটা ভেবে আয়েশের পা থেকে মাথা অবধি পুরোটা একবার স্ক্যান করে নিয়ে বলল, এবার বল কি বলবি, আর তোকে এমন দেখাচ্ছে কেন? আয়েশ ফুস করে একটা দম ছাড়লো। খানিক চুপ থেকে ম্লান কণ্ঠে বলল, অয়ন প্লিজ, তুই ঈশাকে বিয়ে করিস না। আয়েশের কথা শুনে অয়ন হঠাৎই জোরে হেসে উঠল। এমনভাবে হাসছে যেন আয়েশ ওকে অনেক মজার একটা জোকস বলছে। হাসতে হাসতে অয়ন বলল, আয়াস, তুই এটা বলার জন্য আমার রুমে এসেছিস? হ্যাঁ, আরে এটা তো তুই কম হলেও এই পর্যন্ত 1000বার বলছিস, এখন আবার বলতে আসলি কেন? অয়নের মুখে হাসি থাকলেও আয়েশের মুখটা মলেন। অন্য সময় অয়নের কথাকে হাসির ছলে উড়িয়ে দিলেও আজ যেন অয়নের কথায় খুব বেশি খারাপ লাগা কাজ করছে। ক্ষণকাল চুপ থেকে মলিন কণ্ঠে আয়েশ বলল, অয়ন প্লিজ, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ঈশার তোর সাথে বিয়ে হলে না ঈশা সুখী হতে পারবে, আর না তুই সুখী হতে পারবি। আর তাছাড়া তুই তো ফারহাকে ভালোবাসিস, তাহলে শুধু শুধু ঈশার জীবনটা কেন নষ্ট করবি? তুই ফারহাকে বিয়ে কর, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ঈশাকে করিস না প্লিজ।